বাংলাদেশের কোনো মিডিয়ারও কোনো খবর নাই। কেউ কেউ লিখছে গ্রামবাসীর হামলায়, আর সমস্ত গ্রামটাই তো হিন্দুদের, সেটা লিখতেও ভয় পায় যে হিন্দুদের হামলায় নিহত হলেন 2 জন মুসলমান, এই শব্দটা লিখতেও ভয় পায় এই দেশের পত্রিকাগুলো। যারা যারা আমার বাচ্চারে হত্যা করছে আমি তাকার বিচার চাই, তাকারও এইভাবে হত্যা হোক। আমার যারা বাচ্চাকে হত্যা করছে আমি তাকার ফাঁসি চাই। বাংলাদেশের একমাত্র শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশের জাতীয় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী দখলদারদের হাতে 53 বছর পরে বাংলাদেশ আবার নতুন করে পরাধীন হয়ে গেছে। তাই এই লড়াই চালিয়ে যেতে হবে। আওয়ামী রাজাকারদের বিরুদ্ধে এই যুদ্ধ, আওয়ামী আলবদরদের বিরুদ্ধে এই যুদ্ধ, আওয়ামী হানাদারদের বিরুদ্ধে আমাদের নতুন করে স্বাধীনতা সার্বভৌমত্বের এই যুদ্ধ চলছে এবং চলবে। যেদিন আওয়ামী লীগ নামক এই পদার্থকে আমরা পরাজিত করে কঙ্কাল বানিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেব, সেদিন মাত্র শুধু আমার সীমান্তের প্রত্যেকটা জাতি, জনগণ, গাছপালা, গরু ছাগল স্বাধীনভাবে দম নিতে পারবে। আদারওয়াইজ 20 কোটি মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো গ্যারান্টি আওয়ামী লীগ নামক জন্তু ক্ষমতায় থাকা পর্যন্ত সম্ভব হবে না। বাংলাদেশকে নাকি ডিজিটাল বানিয়ে শেষ হয়েছে, এবার স্মার্ট বাংলাদেশ বানানো হবে। একটার পর একটা প্রোপাগান্ডা, তথ্য ভাষা যদি বলে চাপাবাজি করে সরকারকে বহু বড় কিছু বানানোর চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে আছে। মানে ক্রমাগত বলতে 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 চারপাশে একরকম এটার আওয়াজ তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতেই 4টি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা হয়তো দেখেছেন। আসলে কি বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, সেই ভিডিওগুলো দেখেই হয়তো আপনারা অলরেডি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। মূলত একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেরকম ভাইরাল হয়নি। যেমন হিন্দুদের হাতে 2 জন মুসলমান যুবক খুন হয়েছে। প্রিয় দর্শক, কেন মিডিয়া চুপ রয়েছে, কেন মিডিয়া কথা বলছে না, আসল রহস্য কী, বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। এটার মধ্যে কি কোনো রকমের রহস্য লুকিয়ে রয়েছে? মিডিয়া কেন চুপ রয়েছে? হয়তো ডক্টর ফয়জুল হকের কথাগুলো শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন। এবং কি ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগের গোপন রহস্য ফাঁস করেছে বা আওয়ামী লীগকে রাজাকার দাবি করেছে, নতুন করে দেশকে আবারও স্বাধীন করতে হবে তার দাবি। তার বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। এই যে হিন্দুদের হাতে যে 2 জন মুসলমান যুবক হত্যা করেছে বা নিহত হয়েছে, অবশেষে লাইভ টক শোতে সেই ছেলের মা অবশেষে কান্নার রোল বইয়ে তাদের বিচার চাইলেন। কি বিচার চাইলেন সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জাহিদুর রহমান, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত এই 4টি ভিডিও নিয়েই আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন সেই ভিডিওটি দেখে আসি, অর্থাৎ লাইভ টক শোতে এসে সেই মুসলিম 2 যুবকের মা কি বলতেছে, চলুন শুনে আসি। যারা যারা আমার বাচ্চারে হত্যা করছে আমি তাকার বিচার চাই, তাকারও এইভাবে হত্যা হোক। আমার যারা বাচ্চাকে হত্যা করছে আমি তাকার ফাঁসি চাই। আমি হত্যা বদলি হত্যা চাই। যারা যারা করছে, আমি হচ্ছে ভাগ্নে, আমি তার মামা। আমার ভাগ্নেদের ব্যাপারে যতটুকু জানি, তারা এই ধরনের, আপনি একটা কোশ্চেন করেছিলেন আমার আপুকে যে সে ধর্মীয় অনুভূতিতে কোনো ধর্মের প্রতি সে মানে বিদ্বেষী আছে কিনা, এই ধরনের একটা কথা বলেছিলেন। কিন্তু ওরা এতটাই বাচ্চা, শিশু, কিশোর, ওরা এই ধরনের এই ধরনের চিন্তা মতাদর্শে কিন্তু ওরা কখনো বিশ্বাসী না। ওরা একদমই একটা মাদ্রাসা পড়া একটা ছোট বাচ্চা ছিল। ওরা পড়াশোনা শেষ করে পুরোপুরি করে তারপর কাজের সাথে ইনভলভ হয়েছে। কিন্তু এটার সাথে ওরা কখনো এই ধরনের উগ্র মতাদর্শে বিশ্বাসী ছিল না, ওইরকম মাইন্ডে ছিল না। আর আমি যতটুকু শুনেছি, আমার ভাগ্নেকে যারা এই আপনার মারার সময় নাকি ওই এলাকার যারা রানিং আপনার প্রশাসনিক কর্ম বলতে চেয়ারম্যান এবং মেম্বার ছিলেন, রানিং রানিং ছাড়া এবং রানিং এর বাইরেও যারা আগে থেকে ইস্তফা দিয়েছে এবং ছিল, ক্ষমতায় ছিল, তারা তাদের উপস্থিতিতেই নাকি এই ধরনের হত্যাকাণ্ডের একটা ব্যাপার ছিল। এবং তারা তাদেরকে কোনো সংবরণ করেনি এবং নিবারণ করেনি যে তোমরা এগুলো করো না, এটা অন্যায় হচ্ছে, এর বাবা মাকে ডাকো। এরা যদি শিশু কিশোর, এদের যে আইন আছে আমাদের গতানুগতিক বাংলাদেশের ধারায়, শিশু কিশোর অপরাধ করলে তাদেরকে আমরা সংশোধনাগারে পাঠাই। সম্ভবত আমাদের প্রশাসন পাঠিয়ে থাকে গাজীপুরে এবং যশোরে, আপনি জেনে থাকবেন। কিন্তু তারা আইন সম্পূর্ণ হাতে তুলে নিয়ে একটি এক কিভাবে পারে একটা বাচ্চা, 2টা বাচ্চাকে তাও একসাথে পিটিয়ে একটা মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা, এই ধরনের, এটা দুঃখজনক বাংলাদেশের জন্য। আমরা বাংলাদেশের মুসলিম মেজরিটি, আমরা পরধর্মের প্রতি সহিষ্ণু এবং আমরা শ্রদ্ধা ভক্তি করি। আমার অসংখ্য আমার খ্রিস্টান এবং বৌদ্ধ ফ্রেন্ড আছে যাদের সাথে আমি ঢাকায় উঠা বসা করি। আমি তাদের সাথে কখনো এই ধরনের মতাদর্শগত বিরোধে কখনোই যাইনি। তারা আমাদের ধর্মে আমাদের সময় আসে, ঈদে আসে, মাঝে মধ্যে আসে, আমি তাদেরকে সাপোর্ট করি। কিন্তু তারা যেটা ঘটাইছে, এটাকে হিংস্র পশুর মতো হয়ে গেছে। তারা যে একটা ধর্মের লোক, তারা যেটাকে এই ঘটনাকে যেই খাতে নিয়ে গেছে, এটা আসলে তাদের থেকে অপ্রত্যাশিত এবং বাংলাদেশের আমাদের তথাকথিত একটা বন্ধু রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের মতো করে কার্যক্রম এই ঘটনাটা ঘটলো আর কি। যেটা আমরা দেখে থাকি আহমেদাবাদে, গুজরাটে, সুরাটে, মিরাটে, তারপরে আপনার কেরালায়, আসামে যেটা হয়ে থাকে আমাদের
মুসলমান ওই দেশে যারা আছেন নাগরিক তাদের সাথে যেটা হয়, আমার এই ভাগ্নে দুটার সাথে সেম ঘটনা হলো। মিথ্যা একটা কথা বলে, মানে মিথ্যা উপর ভিত্তি করে, যেটার আসলে বাস্তবে কোনো ভিত্তি নাই। আর ওই দেশ, ওই আপনার ওই যে এলাকার রানিং এবং মেম্বার এবং চেয়ারম্যান ছিলেন, ওনাদের প্রত্যক্ষ সাক্ষী এবং পরোক্ষের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটছে। এবং ওনাদের উচিত ছিল ওনার আইনের লোক হিসাবে যে এই ঘটনাকে নিবারণ করা এবং এটাকে স্টপ করে দেওয়া, যে এর বাবা মাকে আমরা ধরে রাখি, এর বাবা মাকে ডাকবো, এরা যদি এই ধরনের কর্মকাণ্ড করেও থাকে যে এর বাবা মাকে ডাকবো। কিন্তু এটা করেনি, কিছু না, একটা মিথ্যা একটা ইসের উপর, স্টিমের উপর দাঁড়িয়ে, যেটা কোনো ভিত্তি নেই সেইটার উপর করে, একটা বেস করে, মিথ্যার আশ্বাসের উপর করে একে পিটিয়ে সংঘবদ্ধ চক্রাকারে হত্যা করা হলো। এটার সর্বশেষ কথা একটা দিয়ে আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্রতি একটাই মানে আমাদের দাবি, আমাদের ভাগ্নের পরিবর্তে ভাগ্নে নতুন করে ফিরে আসবে না, এমন কঠোর শাস্তি দেওয়া হোক এবং ফাঁসি, এবং ওই এলাকাবাসী যারা যারা জড়িত সবাইকে আইনের মাধ্যমে এনে এবং অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করুক। এটাই আমাদের কাছে এই আইনের প্রতি আমাদের জানানো আপনাদের মাধ্যমে। আর আমরা সুস্থ বেতার চাই। এবং এটা আর আপনাকে একটা কথা, আমি আরো একটা কথা জানিয়ে রাখি, আপনি জেনে অবাক হবেন যে যে কিছুদিন আগে ওই এলাকার, আপনি হয়তো জেনে থাকেন, কামারখালী এলাকাটা খুব, কামারখালী ডোমাইন, এরা এই যে অনলাইন যে প্রতারণা আছে আপনি জেনে থাকবেন, বিকাশের যে প্রতারণা, ব্র্যাক ব্যাংকের যে একটা কনসার্ন বিকাশ, এই বিকাশের প্রতারণায় তারা বাংলাদেশকে পুরো ভিত নাড়াই দিয়েছে এবং বিশ্বের মানুষকে দেখে চেনে এবং প্রতারক হিসাবে চেনে। এরা কোন লেভেলে মানে ওই পঞ্চপল্লীর মানুষদেরকে পঞ্চপল্লী দিয়ে একটা সিন্ডিকেটের মতো করে আছে। আর এরা এর আগে মাটি কাটার আপনাদের একটা প্রজেক্ট ছিল, নদী ভাঙনের একটা শিকস্তি, যারা নদী ভাঙনের শিকার হয় আপনি জেনে থাকেন তাদের শিকস্তি বলা হয়। ওনাদেরকে ভালো একটা অবস্থান তৈরি করে দেওয়ার জন্য গিয়েছিল আইন প্রশাসন, মধুখালী উপজেলা প্রশাসন। সেই প্রশাসনের উপর দমন পীড়ন চালাচ্ছে, তাদের উপর লাঠিচার্জ, গুলি, মেশিন, রিভলভার সবকিছু চালাইছে, ম্যাজিস্ট্রেটের উপর হামলা হয়েছে। তারা আইনের প্রতি মোটেও শ্রদ্ধাশীল না। আমরা চাই, আচ্ছা, এখন এত শক্তি তারা কিভাবে পেল এটা অনেক লম্বা আলোচনা, কিন্তু আপনার কাছে যদি বলি যে আপনার ভাগিনাদেরকে হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত পুলিশি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং প্রশাসন আসলে কি ভূমিকা রেখেছে? আজকে ধর্মমন্ত্রী এসেছিল, আমরা সবাই মোটামুটি, এদিকে তো আপনি জেনে থাকবেন যে আমরা গ্রামের লোক, আমাদের কৃষিকাজের সাথে সবার সম্পৃক্ততা আছে, অনেকে কর্মজীবী লোকজন, এরা ছিল বাইরে। আমাদের মন্ত্রী মহোদয়ের আসার কথা ছিল 2টার দিকে, উনি কাকতালীয় ভাবে 12টার দিকে উনি কিভাবে চলে আসছে আমরা জানি না, আমরা কাজে ছিলাম, পরে এসে আমরা ওনাকে পাই নাই। উনি আনুষ্ঠানিকভাবে ওনার যে গতানুগতিক কথাবার্তা উনিগুলো বলেছেন এবং বলেছে সুষ্ঠু, এবং আমার ভাগ্নের ওখানে কবর জিয়ারত করেছে, তারপর বাড়িতে কিছু সময় তার বাবা মার সাথে কিছু সময় দিয়েছে, দেন তারপর উনি ঘটনাস্থলে যেখানে এই মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সেখানে উনি গিয়েছে সশরীরে। আমাদের এলাকায় একজন মাননীয় মন্ত্রী রয়েছে, আপনি জেনে থাকবেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জনাব আব্দুর রহমান, উনি এখন দেশের বাইরে অবস্থান করার কারণে উনি আসতে পারেননি। তো আর পুলিশ প্রশাসন আগের দিন, আমাদের যেদিন আমার ভাগ্নের মাটি হয়, মানে কবরস্থ করা হয়, তাকে দাফন করা হয়, সেই সময় উনি এসে আমাদের ডিআইজি, তারপরে আপনার পুলিশ সুপার, তারপর আমাদের জেলা প্রশাসক স্যার মহোদয়, ওনারা সবাই এসে ওনারা বলেছে আমরা আইনের সর্বোচ্চ যেটুকু বিধান রয়েছে আমরা সেটা করবো, আপনারা কেউ আইন তুলে নেবেন না, আইন তার নিজস্ব গতিতে চলবে, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো। উনি আমাদের এটুকু বলে গিয়েছেন। আর আজকে আমরা ছোট্ট একটা মানে সান্ত্বনা স্বরূপ হিসেবে, খুব ইমোশনাল হয়েছিল, আমরা একটা ছোট্ট পরিসরে আমাদের ঢাকা খুলনা চট্টগ্রাম যে মহাসড়ক, এখানে আমরা ছোট্ট একটা মানববন্ধন করেছি। আর তারপরে এসে পুলিশ ওখান থেকে আমাদেরকে যেভাবে একটু আচরণ করলো, মানে একটা মানে কিরকম ভীতিকর পরিবেশের মতো, ওনা আমাদের বলতেছে আমরা কার পারমিশন, এটা তো আমরা তো কোনো রাজনৈতিক পারমিশন, মানে কোনো অনুষ্ঠান না বা কোনো কিছু না। আমরা এখানে একটা আমার আপা 2টা ছেলে হারাইছে, সে বুঝতেছে, আপনিও বাবার সন্তান, আপনার ছেলে মেয়ে যদি আজ হারায় তো আপনি বুঝতে পারতেছেন যে কোথায় এই অনুভূতি যায়। তো মানে আপনাদেরকে মানববন্ধন করতে দেয়নি পুলিশ? প্রিয় দর্শক শ্রোতা, মা কি বললেন আপনারা শুনলেন। মূলত তারা বিচার চাচ্ছে সরকারের কাছে বা দেশবাসীর কাছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। আসলে মিডিয়া পড়া কেন চুপ, কেন মুখ খুলছে না, কেন মুখ খুলতে ভয় পাচ্ছে, মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। চলুন তার বক্তব্যটি শুনে আসি। বাংলাদেশের কোনো মিডিয়ারও কোনো খবর নাই। কেউ লিখছে গ্রামবাসীর হামলায়, আর সমস্ত গ্রামটাই তো হিন্দুদের, সেটা লিখতেও ভয় পায় যে হিন্দুদের হামলায় নিহত হলেন 2জন মুসলমান, এই শব্দটা লিখতেও ভয় পায় এই দেশের পত্রিকাগুলো। ভয় পায় ওরা এই যে মানুষগুলোর নাম আশরাফুল এবং আসাদুল শব্দটা উচ্চারণ করতে। নির্মাণ শ্রমিক, মানে মন্দিরে আগুন লেগেছে, 2জন মানুষ নিহত হয়েছে, আপনি বুঝতেও পারবেন না মানুষগুলো হিন্দু মারা গেছে না খ্রিস্টান মারা গেছে না মুসলমান মারা গেছে, নিউজের ভিতরে ঢোকার আগে আপনার বোঝার কোনো সাধ্য নাই। আর যদি এটা কোনো মুসলিম কর্তৃক কোনো ধরনের অন্যায় আচরণ হতো, সাথে সাথে আসতো মাদ্রাসা শিক্ষক কর্তৃক অমুক মন্দিরের পুরোহিতের উপরে ত্যক্ত ভাষায় কিংবা খারাপ ভাষায় গালি প্রদান করা হয়েছে। মেজর সিনহা রাশেদ শুধু নামের শেষে মুসলমান, সে কারণে ওসি প্রদীপ যদি গুলি করে হত্যা করতে পারে মেজর সিনহা রাশেদকে, তাহলে সে দেশে আপনি কিসের বিচার চাইবেন বলেন? কোনোদিন ছিল আর্মির গায়ে, কোনোদিন কোনো পুলিশ অফিসার, কোনোদিন একটা টোক্কা দেওয়ার সাহস বাংলাদেশের জমিনে কোনোদিন পায় নাই, কিন্তু বাংলাদেশে আজকের আর্মিকে হত্যা করতে পারে কে? একজন পুলিশ হিন্দু অফিসার এটা করতে পারে। একটা মন্দিরের পাশ থেকে স্কুলের একটা রুমের মধ্যে নিরাপদে গিয়ে থাকতে পারে না 6 থেকে 7 ঘন্টার মধ্যে, পুলিশ এসে সেখানে তাদেরকে উদ্ধার পর্যন্ত করতে পারে নাই। তার মানে এই ভাইগুলো মৃত্যুবরণ করার জন্য ভিনদেশি কোনো তাবেদার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কেউ হুকুম দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম মারা না যাবে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ধরনের তাদেরকে উদ্ধার করা যাবে না। আপনি দেখেন, দুটো চরিত্র আপনি মিলিয়ে দেখেন, যে আলেম ওলামা ইসলামপন্থী মানুষদের উপরে যখন আক্রমণ হয়,
অথবা কোনো একজন আলেমও যদি কোনো এক জায়গায় মিছিল করে, মিছিল করলে সাথে সাথে তার উপরে, নিশ্চয়ই আপনাদের মনে আছে মোদি বিরোধী আন্দোলন হয়েছিল বাংলাদেশে, যে মোদিকে বাংলাদেশে আনতে দেওয়া হবে না, কারণ হিসেবে মুসলমানরা বলেছিল যে মোদি আসলে বাংলাদেশের এই মানুষটাকে আমরা রক্তচোষা মানুষটাকে ওয়েলকাম করবো না, কারণ তিনি গুজরাটের মুসলমানদেরকে হত্যা করেছে। হাজার হাজার মানুষ হত্যার আসামি হচ্ছে এই ভারতের নরেন্দ্র মোদি। সেই মোদির ঘটনাকে শুধু আলেমরা মিছিল করেছে বাইতুল মোকাররমে, সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের কমপক্ষে 25 জন মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা। ভুলে গিয়েছে বাংলাদেশ, কারণ বাংলাদেশের মানুষের আমাদের আপনাদের চরিত্র হচ্ছে 3 মাসের বেশি কোনো বিষয় মাথায় আমাদের কাজ করে না, আমাদের থাকে না। আজ তাই হয়েছে, সেখানে আলেম ছিল বিধায় আলেমদের গুলি করতে পেরেছে, মারতে পেরেছে। কেন? বিশৃঙ্খলা হচ্ছে। আর গতকালকে মধুখালীতে ফরিদপুরে 2টি ভাইকে তাজা প্রাণ ঝরিয়ে দিতে হয়েছে, আর সেখানে উদ্ধার করার জন্য আপনার এত পুলিশ, এত র্যাব, এত বিডিআর, এত আর্মি আছে, হেলিকপ্টার আছে, আপনি তাদেরকে উদ্ধার করতে মানুষ পাঠাইতে পারলেন না। তার মানে আপনার কাছে মুসলমানদের রক্তের কোনো ভ্যালু নেই, মূল্য নেই। আপনার কাছে বিনদেশি দালাল তাবেদারদের মূল্য বেশি। আপনি চেয়েছেন এখানে একটি দাঙ্গা বাজুক, আপনি চেয়েছেন এটা নিয়ে মুসলমানরা কথা বলুক, আপনি চেয়েছেন মানুষগুলো হত্যা হোক, তারপরে আপনি আবার পাশের ভারত থেকে অনুকম্পা নেবেন, কারণ এই যে দাঙ্গাগুলো সৃষ্টি হবে, একে অপরের মধ্যে হিংস্রতা তৈরি হবে, এটারও আবার বেনিফিশিয়ারি শেখ হাসিনা বেনিফিট ভোগ করার জন্য অপেক্ষা করে বসে আছে। এক কথায় এই ভদ্র মহিলাটি সম্পূর্ণভাবে দেশটাকে নিজের স্বার্থে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে শেষ করে দিচ্ছে। উনি এদেশের সাধারণ জনগণের, এমনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী নয়, তারপরেও কখনোই তিনি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন না, তিনি একটি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে বাংলার মানুষের উপরে আজকে চেপে বসেছে। বন্ধুরা আমার, আমি অবাক হয়েছি, কয়েকটি পয়েন্ট আউট করে আপনাদেরকে বলতে চাই। আপনারা যদি দেখেন যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালীতে, মন্দিরে প্রতিমায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যেই ভাই দুটিকে মারা হয়েছে, ওখান থেকে এখন কথা হচ্ছে ওই ভাইয়েরাই নাকি সেই জায়গায় গিয়ে কি করেছে, তাদেরকে তাদের মন্দিরের আগুন নিবানোর জন্য নাকি কাজ করেছে। কেউ বলছে তাদের কোনো সংশ্লিষ্টতা ওখানে যায়নি, গিয়েছে, বিতর্ক হতে পারে। কেউ আগুন নিভাতে গিয়েছে, অথবা নিভায়নি, অথবা আগুন লেগেছে যে কোনো ব্যক্তির কাছ থেকে হতে পারে, হতে পারে সেটা মসজিদেও যদি আগুন লাগে। এখন মসজিদে আগুন লেগেছে, পাশ থেকে একজন হিন্দু হেঁটে গেলেই আপনি হিন্দুকে পিটিয়ে মারবেন, সেটা তো ইসলাম পারমিট করে না, ধর্ম পারমিট করে না। এখন হিন্দুর মন্দিরের কাছ থেকে একজন মুসলমান হেঁটে গেলেই তাকে মেরে ফেলতে হবে, এটা তো কেউ পারমিট করে না আপনাকে। আমি এই জিনিসটাই বাংলাদেশে আজকে যেটা হচ্ছে, এটা জঙ্গিবাদ, এটা সম্পূর্ণ উগ্রবাদ, এটা সম্পূর্ণ হিন্দুত্ববাদ, যারা সম্পূর্ণভাবে মানি মুসলমান পেয়েছে বিদায় মারতে হবে, এবং কারো হুকুমেই মেরেছে। না হয় এই ধরনের লোমহর্ষক মৃত্যু হতে পারে না। 15 বছরের একটা বাচ্চা আসাদুল আর 21 বছরের আশরাফুল, যেই মায়ের সন্তান, কোল খালি হয়েছে। কতটা অসহায় পরিবার থাকলে তার মা 15 বছরের বাচ্চাকে রাজমিস্ত্রির কাজে দিতে পারে, আপনি তাকে পিটিয়ে মেরে ফেললেন। ওদের জীবনের কোনো মূল্য নেই, কারণ ওরা মুসলমানের সন্তান, ওরা জন্ম নিয়েছে মুসলমান হিসাবে। আমি অবাক হই, এখন পর্যন্ত এই নিয়ে প্রধানমন্ত্রী লেভেলের কাছ থেকে কোনো ধরনের বড় ধরনের কোনো বিবৃতি, বড় ধরনের কোনো কিছু আসে নাই। আর যদি এটা হতো এমন যে মুসলমানদের মসজিদে গিয়ে কেউ আগুন দিয়েছে, সাথে সাথে সামনের কোনো হিন্দুকে পুড়িয়ে মেরেছে কিংবা পিটিয়ে মেরেছে, আজকে দেখতেন সাথে সাথে সেখানে র্যাব, ক্রস ফায়ার, এটা সেটা, অন্তত 100 মুসলমানকে হত্যা করতো এই শেখ হাসিনা, ভারতের মদতপুষ্ট এই দালাল। কারণ তার কাছে এটা দেখানোর জন্য অ্যাসাইনমেন্ট হিসাবে এই কাজ করতো, যে না, আমি তোমার বন্ধু হিসাবে আমি এই মুসলমানদের রক্তগুলোকে ঝরিয়েছি। আমি কারো রক্ত ঝরানোর পক্ষে নই, আমি হিন্দু ভাইদেরকে সম্মান করি যারা হিন্দু ধর্ম পালন করে, আমি মুসলমানদেরকে পছন্দ করি যারা মুসলমান ধর্ম পালন করে। ধর্মবিশ্বাসী মানুষগুলো কারো ঘরে আগুন দিতে পারে না, কোনো মানুষকে হত্যা করতে পারে না। একদল লোক এখনো অনলাইনে দেখবেন ওই বিভিন্ন হিন্দু আইডি দিয়ে কমেন্টস করে, মনে হয় যেন বেহেশতের সুখ পেয়েছে, কত বড় আরাম পেয়েছে। এই মানুষগুলো মারা গিয়েছে আর তারা হাহা করে হাসছে। কত বড় অথর্ব গর্ধব, মানুষের উপরে জুলুম অত্যাচার, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না। এই জঙ্গলি সদস্য যারা এই কাজ করেছে, আমি তাদেরকে কোনো ধর্মীয় ট্যাগ দিয়ে তাদেরকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমি মনে করি তারা সমাজের সবচেয়ে কীট এবং সবচেয়ে বেশি, সবচেয়ে খারাপ এবং নাদা। ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। 3 নম্বরে ব্যারিস্টার ফুয়াদের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ব্যারিস্টার ফুয়াদ কি বলতেছে শুনে আসি। বাংলাদেশের একমাত্র শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশের জাতীয় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী দখলদারদের হাতে 53 বছর পরে বাংলাদেশ আবার নতুন করে পরাধীন হয়ে গেছে। তাই এই লড়াই চালিয়ে যেতে হবে। আওয়ামী রাজাকারদের বিরুদ্ধে এই যুদ্ধ, আওয়ামী আলবদরদের বিরুদ্ধে এই যুদ্ধ, আওয়ামী হানাদারদের বিরুদ্ধে আমাদের নতুন করে স্বাধীনতা সার্বভৌমত্বের এই যুদ্ধ চলছে এবং চলবে। যেদিন আওয়ামী লীগ নামক এই পদার্থকে আমরা পরাজিত করে কঙ্কাল বানিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবো, সেদিন মাত্র শুধু আমার সীমান্তের প্রত্যেকটা জাতি, জনগণ, গাছপালা, গরু ছাগল স্বাধীনভাবে দম নিতে পারবে। আদারওয়াইজ 20 কোটি মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো গ্যারান্টি আওয়ামী লীগ নামক জন্তু ক্ষমতায় থাকা পর্যন্ত সম্ভব হবে না। তাই এই জাতির কাছে আমার আহ্বান, আপনাদের কাছে অপশন খুব পরিষ্কার, পরাধীন থাকবেন নাকি স্বাধীন হবেন। দাস দাসী আর কৃতদাসের মতো 400 বছরের গোলাম থাকবেন নাকি লড়াই করে, আন্দোলন করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীন থাকবেন। শিয়ালের মতো, কুকুরের মতো বাঁচবেন না সিংহের মতো একদিন বাঁচবেন, রক্ত
দিয়ে বাঁচবেন। এর বর্বর উপজাতিগুলো ভিতরে ঢুকে আমার দেশের কৃষককে হত্যা করে, মানুষকে উঠিয়ে নিয়ে যায়। শুধু মানুষ না, আমার দেশের ছাগল গরু যখন ঘাস খেতে খেতে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যায়, এই বিএসএফ নামক বদমাইশের বাচ্চারা ওই ছাগলগুলোকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যায়। এরা মানুষের বাচ্চা হলে 2024 সালে মধ্যযুগের এই আচরণগুলো করতো না, এবং বিএসএফ এর সাথে বিজিবির পতাকা বৈঠক করে সেই ছাগল ফিরিয়ে নিয়ে আসতে হয়। এটাই হচ্ছে 2024 সালের বাস্তবতা। অতএব 20 কোটি মানুষকে বুঝতে হবে আপনারা স্বাধীন কিনা, আপনারা লড়াই করে বেঁচে থাকবেন না কৃতদাসের মতো গরু ছাগলের মতো বেঁচে থাকবেন। আপনারা কৃষিকাজ করতে পারবেন না আপনার খেতে, আপনার পুকুরের মাছ আপনি ধরে খেতে পারবেন না, আপনার গাছের নারিকেল আপনি পেড়ে খেতে পারবেন না, আপনার তুলা বাগানের তুলা আপনি চাষ করে ফলাবেন কিন্তু সেই তুলা আপনি নিতে পারবেন না। আপনার খেজুর গাছের ফসলি খেজুর আর এক দেশের বেজাত লোকরা এসে তুলে নিয়ে যাবে। এর নাম হচ্ছে সীমান্তে আমার আপনার স্বাধীনতা। গত 2 দিন আগে মাত্র আমরা গণপ্রজাতন্ত্র দিবস পালন করলাম। 1971 সালের 17 এপ্রিল যেই গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা কেন আলাদা হচ্ছি, কারণ পাকিস্তান রাষ্ট্র আমাদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, আমাদের উপর অত্যাচার করছে, ব্রুটালিটি এবং গণহত্যা চালিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই 2 দিন আগে মুজিবনগর দিবস পালন করে আপনার বাপের মূর্তিতে ফুল দিলেন, আপনার চোখে পড়ে না গত 53 বছর ধরে আমার সীমান্তে কিভাবে ব্রুটালিটি চালানো হচ্ছে? আপনাদের কি চোখে পড়ে না আমার দেশের কোটি কোটি মানুষকে স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে জাতীয় স্বার্থকে পদদলিত করে 20 কোটি মানুষকে নিজের দেশে পরাধীনকৃত দাসের মতো বাঁচিয়ে রেখেছে? এটা কি আপনাদের এই যেমন বেঈমান আওয়ামী লীগ যাদের একাংশের নেতৃত্বে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সেই আওয়ামী লীগের নেতারা আজকে যুদ্ধের চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু। এই আওয়ামী লীগের নেতৃত্বে আজকে বাংলাদেশের প্রত্যেকটা স্বার্থ লঙ্ঘিত হচ্ছে। এই আওয়ামী লীগের নেতৃত্বে বান্দরবানের সীমান্ত আজকে অরক্ষিত হয়ে গেছে। এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা সীমানার প্রত্যেকটা জমিন, প্রত্যেকটা মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। অতএব জন্য আমরা বারবার বলেছি, বাংলাদেশের একমাত্র শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশের জাতীয় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী দখলদারদের হাতে 53 বছর পরে বাংলাদেশ আবার নতুন করে পরাধীন হয়ে গেছে। তাই এই লড়াই চালিয়ে যেতে হবে। আওয়ামী রাজাকারদের বিরুদ্ধে এই যুদ্ধ, আওয়ামী আলবদরদের বিরুদ্ধে এই যুদ্ধ, আওয়ামী হানাদারদের বিরুদ্ধে আমাদের নতুন করে স্বাধীনতা সার্বভৌমত্বের এই যুদ্ধ চলছে এবং চলবে। যেদিন আওয়ামী লীগ নামক এই পদার্থকে আমরা পরাজিত করে কঙ্কাল বানিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবো, সেদিন মাত্র শুধু আমার সীমান্তের প্রত্যেকটা জাতি, জনগণ, গাছপালা, গরু ছাগল স্বাধীনভাবে দম নিতে পারবে। আদারওয়াইজ 20 কোটি মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো গ্যারান্টি আওয়ামী লীগ নামক যন্ত্র ক্ষমতায় থাকা পর্যন্ত সম্ভব হবে না। তাই এই জাতির কাছে আমার আহ্বান, আপনাদের কাছে অপশন খুব পরিষ্কার, পরাধীন থাকবেন নাকি স্বাধীন হবেন? দাস দাসী আর কৃতদাসের মতো 400 বছরের গোলাম থাকবেন, নাকি লড়াই করে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন থাকবেন? শিয়ালের মতো কুকুরের মতো বাঁচবেন না সিংহের মতো একদিন বাঁচবেন রক্ত দিয়ে? প্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার ফুয়াদের কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, অর্থাৎ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে, আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাহিদুর রহমান। তো চলুন কথা না বাড়ায় শেষ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশকে নাকি ডিজিটাল বানিয়ে শেষ হয়েছে, এবার স্মার্ট বাংলাদেশ বানানো হবে। একটার পর একটা প্রোপাগান্ডা, তথ্য ভাষা যদি বলে চাপাবাজি করে সরকারকে বহু বড় কিছু বানানোর চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে আছে। মানে ক্রমাগত বলতে 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 চারপাশে একরকম এটার আওয়াজ তৈরি হয়ে গেছে। অথচ আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি সংস্থার রিপোর্টে, গুরুত্বপূর্ণ সংস্থার রিপোর্টে আমরা দেখতে পাই বাংলাদেশ এই ক্ষেত্রে এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যেও ওই মানেও অনেক নিচে পড়ে আছে। আমি সম্প্রতি 2টো রিপোর্ট এসছে, 2টো রিপোর্ট নিয়ে একটু কথা বলার জন্যই আসলে এই ভিডিওটা করছি। একটা হচ্ছে শেয়ারবিজ হেডলাইন, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ। যেমন এরকম বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত ডিজিটাল প্রগ্রেস অ্যান্ড ট্রেন্ডস রিপোর্ট 2023 সালের একটা রিপোর্টে দেখা গেছে বাংলাদেশে অর্ধেকেরও কম প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার করা হয়, আর ইন্টারনেট সংযোগ রয়েছে 50% প্রতিষ্ঠানে। ব্যবসাদেশে মাত্র 46% কম্পিউটার ব্যবহার করা হয়। ভিয়েতনাম ও চিলিতে 100%, পোল্যান্ড দক্ষিণ কোরিয়া 99%, ব্রাজিলে 97%। ভিয়েতনামের কথা বলছি, ভিয়েতনাম বাংলাদেশের সাথে বহু ক্ষেত্রেই কম্পিট বাংলাদেশ করে বলে দাবি করতে পারে, করে তাদের হচ্ছে এই অবস্থা। কেনিয়ায়, এই জায়গাটা ইম্পর্টেন্ট, কেনিয়ায় 79%, কম্বোডিয়ায় 72%, ঘানায় 69%, ইথিওপিয়া 53%, বুর্কিনা ফাসোয় 52% প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার। প্রত্যেকটা দেশ মাথাপিছু আয় আমাদের চাইতে কম, জিডিপির আকার কম, আফ্রিকার দেশ, তারপরও তাদের এই পরিস্থিতি। বাংলাদেশে ইন্টারনেট সংযোগ রয়েছে মাত্র 50% প্রতিষ্ঠানে, ভিয়েতনামে 100%, ব্রাজিল, পোল্যান্ডে 99%, দক্ষিণ আফ্রিকা ধরছি না, কম্বোডিয়ায় 81, কেনিয়ায় 67, আমাদের 50, কম্বোডিয়ায় 81, কেনিয়ায় 67। তার মানে খেয়াল করছি বাংলাদেশ তার চাইতে বিভিন্ন দিকে পিছিয়ে থাকা, মানে অর্থনৈতিক নানান ইন্ডিকেটরে পিছিয়ে থাকা দেশগুলো তুলনা কতটা পিছু নেয়। ব্যবসার প্রয়োজনে ওয়েবসাইট ব্যবহার করে বাংলাদেশের মাত্র 34% প্রতিষ্ঠান। আমি তুলনীয় দেশগুলোর কথা বলি, ভারতে 84, কেনিয়ায় 68, ব্রাজিলে 67, ঘানায় 51, কম্বোডিয়ায় 50। আমাদের প্রত্যেকটা, কম্বোডিয়ার মতো একটা দেশ, যে দেশটা
মাথা পিছু আয়, আর অনেক ইন্ডিকেটার, অত্যন্ত স্বৈরাচারী একটা দেশ, সেই দেশটার এই অবস্থা। এরকম প্রায় সব ক্ষেত্রেই বিদ্যুৎ মানে বিল কীভাবে পে করছে, ক্লাউড কম্পিউটিং ইউজ করছে কিনা, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ এই রকম দেশগুলোর কাছ থেকে পিছিয়ে আছে। আরেকটা রিপোর্ট শেয়ারবিজি করেছে, একই বিশ্বব্যাংকের একই রিপোর্ট থেকে, স্মার্টফোন ব্যবহারে দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ। আই রিপিট, আমরা তো অন্তত ঠিক আছে প্রতিষ্ঠান না, আমরা অন্তত স্মার্টফোন দিয়ে খুব মানে হাতে হাতে ফোন তুলে দিয়েছি, এখন সব কিছু করতে পারে, সরকারকে গালিগালাজ করতে পারে, এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন থেকে শুনছি। কতটা স্মার্টফোন আসলে সরকার জনগণের হাতে তুলে দিয়েছে? আর আসলে সরকার কিছু তুলে দেয় না। একটা প্রযুক্তি যখন পৃথিবীতে আসে, সেই প্রযুক্তি সব দেশে ছড়িয়ে পড়ে, সব দেশে, প্রমাণ তো দেখলাম। এবং স্মার্টফোনে অভাবনীয় ঘটনা আছে, সেটা একটু পড়ি। বাংলাদেশের মুঠোফোন ব্যবহারকারীদের প্রায় 52% হাতে রয়েছে স্মার্টফোন। এ হার দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম। এমনকি যুদ্ধের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর পথে থাকা আফগানিস্তান মুঠোফোন ব্যবহারকারীদের প্রায় 56% হাতে রয়েছে। প্রায় সব ইন্ডিকেটর আমরা একটা জিনিস আগে খেয়াল করতাম যে আফগানিস্তান বাংলাদেশের চাইতে খারাপ থাকে, একমাত্র তাতে বাংলাদেশের ইজ্জত কিছুটা রক্ষা হয়, সর্বনিম্ন সে হয় না, আফগানিস্তানের উপরে থাকে। কিন্তু এই ক্ষেত্রে আফগানিস্তানও বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। আমাদের 52%, ওদের 56%। এই হচ্ছে অবস্থা। বিশ্বব্যাংকের রিপোর্টটা করেছে। মানে দক্ষিণ এশিয়ার গড় হচ্ছে 71.18, বাংলাদেশ তার চেয়ে কত নিচুতে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, পাকিস্তানে হচ্ছে 63.45% মানুষের হাতে স্মার্টফোন আছে, 63.45%। আমরা যে পাকিস্তানকে নিয়ে অনেক কথা বিরাট গৌরব বোধ করি, সমালোচনা করি, গালিগালাজ করি, সেই পাকিস্তানের চাইতেও আমাদের অবস্থা কতটা খারাপ। আফগানিস্তানের কথা তো বললামই। 4G কাভারেজ মোটামুটি ভালো আছে, কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার অনেক কম, সেটা হচ্ছে 38.92%। আমরা মালদ্বীপ এবং ভুটানে এই পার্সেন্টেজ হচ্ছে 86। আমরা ভারতের সাথে তুলনা করি, এখন ভারতের সাথে আমাদের মাথা পিছু হয় নাকি বেড়ে টেড়ে গেছে। সেই ক্ষেত্রে 46.31 হচ্ছে ভারতের, 46.31। সারপ্রাইজিংলি নেপালের 51.63% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তার মানে আমরা বুঝতে পারছি ডিজিটাল বাংলাদেশ তথাকথিত কত পেছনে, তলানিতে, বিশ্বের তলানিতে, দক্ষিণ এশিয়ার তলানিতে। আমরা এর আগেও দেখেছি ইন্টারনেট স্পিডের যেসব কম্প্যারিজন এসছে বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো করে, সেখানে বাংলাদেশের অবস্থান বিশ্বের মানদণ্ডেই তলানিতে। তো তাহলে ডিজিটাল বাংলাদেশের ফুটানিটা কোত্থেকে? একটা স্বৈরাচারী সরকার, তার প্রচুর। এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও। মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি 4টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।